অসাধারণ একটি গল্প। ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। মধ্য দুপুর পার হয়ে ধরা দিয়েছে সোনালি গোধূলি। আসমানে ছড়িয়ে পড়েছে মুগ্ধকর কমলা রঙের আভা। পশ্চিম আকাশে নিভু নিভু পথচলে হেলে পড়েছেন সূর্যি মামা। সারাদিনের অকমল তেজটুকু যেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভেদিত করে ছড়িয়ে দিচ্ছেন আকাশের ক্যানভাসে। এই মায়াবী কমলা আভার অমূল রহস্য হয়তো এটাই। ব্যস্ত জনপদ ঢাকার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা দোতলার ডুপ্লেক্স বাড়িটার চারপাশ জুড়ে মুড়িয়ে দেওয়া হয়েছে ঝকঝকে মরিচ বাতি। বিশাল বড় গেটের জমকালো আয়োজন ও সাজসজ্জা যেন দূর থেকে হলপ করে বলে দিচ্ছে ইহা একটি বিবাহযোগ্য গৃহ। এদিকে কারদার বাড়ির প্রাঙ্গণে চলছে আরেক হইচই আর আনন্দের ঘনঘটা। বিশালাকার মাঠের এক পাশে নিপুণ হাতে সাজানো হয়েছে আজ সন্ধ্যার সঙ্গীতের মূল স্টেজ। স্টেজের সামনে সারিবদ্ধভাবে সাজিয়ে বাধাই করা হয়েছে শতাধিক প্লাস্টিকের চেয়ার। পুরো স্টেজটা সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে নানা রঙের কৃত্রিম অর্কিড, লাল সাদা গোলাপ সহ আরও রকমারি বাহারি পুষ্পে। স্টেজের এক কোণে রাখা আছে সাউন্ড সিস্টেম ও মিউজিক বক্স। ছাদের কার্নিসে দাঁড়িয়ে নিজের এই তড়িঘড়ি আর ব্যস্ততার সবটুকু গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে মেঘ। তার এক হাতে মৃদু ধোয়া ওঠা চায়ের কাপ, চায়ে এক চুমুক দিয়ে অন্য হাতে ধরা হুমায়ুন আহমেদের বইয়ের পাতায় চোখ বুলায় সে। হঠাৎ পাতার মাঝামাঝি থাকা হৃদয়স্পর্শী একখানা অদ্ভুত সুন্দর উক্তির ওপর গিয়ে আটকে যায় তার দৃষ্টি। লাইনটা যেন সোজা গিয়ে আঘাত করে তার বুকের গহীনে। মুগ্ধ হয়ে সেই বিশেষ লাইনটি কয়েকবার গুনগুন করে বিড়বিড় করে উঠল মেঘ। আনমনের নিজের নরম ঠোঁটের ওপর আলতো করে হাত বোলায় মেঘ। ঠোঁটের ঠিক মাঝখানটায় এসে থমকে যায় তার আঙ্গুল। স্পষ্ট অনুভব করে রাতের সেই শেষ প্রহরটির মাতাল করা রহস্যময়তা। তার অবচেতন মনের একাংশ বারবার সতর্ক করে জানিয়ে দিচ্ছে ওষ্ঠের ওপর পাওয়া সেই সতেজ ও তীব্র স্পর্শটা কাল্পনিক নয়, এক পরম সত্য। শিষ্য সশরীরে এসে উদিত হয়েছিল তার সম্মুখে। ঘর দিয়েছিল দুই জোড়া ব্যাকুল ঠোঁটের গভীর মিলন। কিন্তু অন্য অবচেতন মন আবার উল্টো ধ্বনি তুলে সতর্ক করছে, সবই তো মেঘের অবচেতন ঘোর, কেবল এক নিছক স্বপ্নের অরাজকতা। শিষ্য তো বাস্তবেই আসেনি। দুটো বিপরীত অনুভূতির দোলাচলে পরে পুরোপুরি এক গোলকধাঁধায় আটকে যায় মেঘ। অথচ সেই ওষ্ঠের মিলনে শেষ মুহূর্তে মেঘের ঘুমটা যখন হালকা হয়ে আসছিল, পুরো ঘর জুড়ে স্পষ্ট সুবাসিত হচ্ছিল শিষ্যের গায়ের পরিচিত গন্ধ। তার ব্যবহৃত সেই সিগনেচার ট্যাবেস্কোর পারফিউমের মাতাল করা ঘ্রাণের এপাশ থেকে ওপাশে ভেসে বেড়াচ্ছিল। উনি কি সত্যি এসেছিলেন? কিন্তু উনি এসে থাকলে তো অন্তত আমায় ঘুম থেকে ডেকে তুলে জানাতেন। মেঘ ভেবে কুল পায় না, সবাই কি তবে তার তীব্র বিরহের তীব্র ভ্রম? নিজের ভাবনার এক গভীরে জগতে হারিয়ে ফেলে নিজেকে। হাতে থাকা চায়ের কাপে ছোট ছোট চুমুক বসায় সে। তার ঘন কালো চুল আজ নিপুণভাবে একটা লম্বা বেণী গাঁথা, আর সেই বেণীতে গাঁথা থাকা থোকা থোকা ধবধবে সাদা জুঁই ফুল। প্রতিটি স্তরে সুবাস ছড়ানো সেই পুষ্পসজ্জিত বেণীটা অবহেলায় ফেলে রাখা হয়েছে তার এক কাঁধের ওপর। সূর্যে ডুবে যাওয়ার মায়াবী দৃশ্য পর্যবেক্ষণ করতে করতে চায়ের কাপে শেষ চুমুকটা দিতে গিয়েও থমকে যায় মেঘ। দেখে কাপে তো এক ফোঁটাও চা নেই। কিন্তু এই অষ্টাদশীর স্পষ্ট মনে আছে কাপে কিছুটা চা তো অবশিষ্ট ছিলই। তবে কই গেল সেই চা? আজ কিন্তু আপনাকে যে কোনো মূল্যে আমার এই সঙ্গীতে আসতেই হচ্ছে। হঠাৎ ছাদের ওপাশ থেকে কিঞ্জার চরম রাগান্বিত ও কড়া স্বর ভেসে আসে। বোঝা যাচ্ছে সে ফোনের ওপারে থাকা কারো ওপর বেশ চোটপাট চালাচ্ছে। কিঞ্জার সেই রাগান্বিত মুখশ্রী দেখেই মেঘের মানসপটে নিমেষে ভেসে ওঠে শীর্ষ রাগের চেহারাটা। ভাই বোন দুটো একেবারে এক সাথে ঢালা, খালি রাগ আর রাগ। চোটপাট দেখানো ছাড়া জীবনে আর কিছুই শেখে নাই। মনে মনে এমন ভেঙচি কেটে মেঘ ছাদের ওপাশ থেকে কিছুটা সরে যায়। ওদিকে ওপাশে কিঞ্জা উদ্দেশ্য করে ফোনে আগন্তুক ব্যক্তিটি ঠিক কি বলছে তা স্পষ্ট শোনা যায় না। তবে ঘুমানো সিংহের মতো চাপা গর্জন করে ওঠে কিঞ্জা, আপনাকে খুব ভালো করে শেষবারের মতো বলছি প্রহর, আমার অহেতুক খেপাবেন না একদম। যা বলবো চুপচাপ সেটাই শুনবেন। আজ অনুষ্ঠানে আসবেন মানে আপনাকে আসতেই হবে।
অপর থেকে এবার স্পষ্ট ভেসে আসে প্রহর নামের সেই পুরুষের বেশ ভারী ও গম্ভীর গলা। তুমি কিন্তু আমার ঘরের বিবাহিত বউ নও, তাই তোমার অযৌক্তিক কথা বা হুকুম শুনতে আমি বিন্দুমাত্র বাধ্য নই। কিঞ্জা, বউ হতে আর কতক্ষণ প্রহর? তাই চটজলদি চলে আসুন, আর যদি না আসেন তবে আপনার ওই মাথা গরম কিঞ্জা আপনার সাথে কি করতে পারে তা কিন্তু আপনার চেয়েও ভালো করে দ্বিতীয় কেউ জানে না। কথাটা শুনে ওপাশ থেকে প্রহরেরও এক তীব্র চাপা গর্জন ভেসে আসে। অন্যের হবু স্ত্রী হয়ে একটা পরপুরুষকে এভাবে একঘেয়ে উত্ত্যক্ত করতে আপনার একটু লজ্জা করছে না কিঞ্জা? প্রহরের এই ঝাঁঝালো কথা শুনে পাওয়ারই চশমায় বদ্ধ কিঞ্জার ধারালো দুটি চোখ যেন চকচক করে হেসে ওঠে। শরতের অস্তগামী সূর্যের নরম আলোয় চোখের চশমায় মাখিয়ে বিজয়ী ভঙ্গিতে উত্তর দেয় কিঞ্জা। প্রেমিক পুরুষ যদি বড্ড বেশি লাজুক আর গম্ভীর হয়, তবে তার প্রেমিকাকে যে একটু লজ্জাহীনতা আর বেপরোয়া হতেই হয় প্রহর। আর আপনি তো স্রেফ কোনো পরপুরুষ নন, আপনি যে আমার সেই একমাত্র একগুঁয়ে প্রেমিক, বুঝলেন প্রহর? কিঞ্জা ধপ করে ফোনটা কেটে পকেটে রেখে দেয়। পা বাড়িয়ে এক প্রকার গটগট করে নেমে পড়ে ছাদ থেকে। নিচে নেমে বসার ঘরে পার হতে তার তীক্ষ্ণ নজর গিয়ে পড়ে রান্নাঘরের দিকে। সেখানে গিয়ে সে দেখে পড়ন্ত বিকেলে এক কোণে আটার খামির মাখছে মেঘ। তুমি এখানে এখন কি করছো মেঘ? আচমকা পেছনে কিঞ্জার গমগমে স্বর শুনে ভীষণ চমকে ওঠে মেঘ। আটা মাখা দুটি হাত দিয়ে তড়িঘড়ি করে পেছনে ঘুরে তাকায় সে। সামনে কিঞ্জাকে দেখে আমতা আমতা করে একগাল হেসে বলে, এই তো রুটির জন্য আটার খামির মাখছি কিঞ্জাপু। কিঞ্জা এক নজর রান্নাঘরের চারপাশের দিকে তাকায়, তারপর কড়া চাপার আগে ফুঁসে উঠে বলে, খানিক পর আমার সঙ্গীতার বিয়ের অনুষ্ঠান শুরু হবে, আর তুমি এই সময়ে সেজেগুজে রেডি না হয়ে রান্নাঘরে ঢুকে এসব সাইপাস কেন করছো? হ্যাঁ, কে করতে বলেছে তোমাকে এসব? কিঞ্জার এমন হঠাৎ চটে যাওয়া আর রাগী গলা শুনে একেবারে থতমত খেয়ে যায় মেঘ। কিঞ্জার চশমার পেছনের বাদামি চোখ জোড়া যেন রাগে একদম লাল হয়ে উঠেছে। নাকের পাটা দুটো খোপে ফুলছে। ভয়ে ঢোক গিলে মনে মনে নিজের অবচেতন মনকে প্রশ্ন করে মেঘ, এবার আমি কি বলবো? সোজা আন্টির নাম বলে দেব? আন্টি আমায় এসব করতে বলেছেন? এ কথা হুট করে বললে তো এখন পুরো বাড়িতে আগুন লেগে যাবে। মেঘ, তুই বল এখন কি বলবি? কি হলো? থমকে গিয়ে চুপ করে আছো কেন? কথা বলছো না কেন মেঘ? প্রচন্ড বিরক্তি নিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে উঠে কিঞ্জা। এই মুহূর্তে মেঘের এমন অপরাধীর মতো নীরবতা ওর একদমই সহ্য হচ্ছে না। মেঘ হাত ভর্তি আটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর তোতলে গিয়ে খুব মিনমিন করে উত্তর দেয়, আন্টি, রান্নাঘরে একা একা অনেক কাজ করছিলেন তো, তাই ভাবলাম আমি একটু হাত চালিয়ে সাহায্য করি। মা, ও মা। মেঘের মুখ থেকে এই কথাটুকু শোনা মাত্রই গলা চড়িয়ে শিলি বেগমকে হাঁক ডাক ছাড়তে শুরু করে কিঞ্জা। রাগ ওর রন্ধে রন্ধে রক্তে যেন দ্বিগুণ গতিতে ছড়িয়ে পড়েছে। কিঞ্জার এমন বিকট চিৎকার আর ডাকাডাকি শুনে বাড়ির সকলেই তড়িঘড়ি করে রান্নাঘরের সামনে এসে থমকে দাঁড়ায়। কি হয়েছে রে বউ, এত চেঁচাচ্ছিস কেন? বড় মা জোবেদা খাতুনের উদ্বিগ্ন ও চিন্তিত গলা শুনেও কিঞ্জা সেদিকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। তার অগ্নিদৃষ্টি তখন দরজায় এসে দাঁড়ানো শিউলি বেগমের দিকে। সোজা মায়ের চোখে চোখ রেখে প্রশ্ন করে, মেঘকে তুমি এই সময়ে রান্নাঘরে কাজ করতে ঢোকালে কেন মা? শিউলি বেগম আর চোখে একবার ভয়ার্ত মেঘের দিকে তাকান, তারপর চরম বিরক্তি আর খোঁচা মারা গলায় ঠান্ডা মাথায় বলেন, কেন? বাড়ির বউ হয়ে ঘরের কাজ করবে না তো কি নবাবজাদের মতো বসে বসে খালি রূপচর্চা করবে নাকি? তুমি ওকে মন থেকে সত্যিই বউ বলে মানো মা? কিঞ্জার এই ধারালো প্রশ্ন শুনে শিউলি বেগম চকিতে মেয়ের দিকে তাকান। কিঞ্জা যে এখন প্রচন্ড রেগে আছে তার চোখ মুখেই বলে দিচ্ছে, যাকে তুমি মন থেকে বউ বলে মানতে পারো না তাকে দিয়ে বাড়ির কাজের লোকের মতো খাটানোর সাহস পাও কোন দরে? ভাইয়া কি ওকে এই বাড়িতে কাজ করার জন্য এনেছে? প্লিজ আন্টিকে বকো না কিঞ্জাপু, আন্টি তো আমায় সত্যি কিছু করতে বলেনি, আমি এসেছে। কিঞ্জার কড়া কথার মাঝে মেঘ আলতো করে কথাটা বলতে গেলেই কিঞ্জার সঙ্গে সঙ্গে সিংহীর মতো গর্জে ওঠে, এই মেয়ে একদম চুপ, তোমাকে কেউ এখানে কথা বলতে বলেছে?
যাচ্ছ এখান থেকে? সোজা নিজের ঘরে গিয়ে রেডি হও। আর এরপর থেকে বড়দের কথার মাঝে টপ করে একবারও কথা বললে চড়িয়ে সবকটা দাঁত একদম তুলে দেব। কিঞ্জার এমন রণচণ্ডীর রূপ আর কড়া ধমক খেয়ে মেঘ আর এক মুহূর্তও না দাঁড়িয়ে বিড়ালের মতো সুরসুর করে সিঁড়ি বেয়ে ওপরে নিজের ঘরের দিকে পালিয়ে যায়। দূর থেকে পুরো তামাশাটা দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল নোমান। মনে মনে ভাবে, ভাই বোন দুটো সত্যি একদম একসাথে ঢালা, কাউকে বিন্দুমাত্র ছাড় দেয় না। হয়তো ঠিক এই কারণেই মেঘের সুরক্ষার কথা ভেবে ওকে এই কারদার বাড়িতে এনে রেখেছিল নোমান। শিউলি বেগম এবার গুজগুজ করে মুখ বাঁকিয়ে বলেন, কেন, আমরা বুঝি এই সংসারে কোনো কাজকাম করি না, খালি ও একাই খাটে? পাশ থেকে এবার রাহাত মায়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বলে ওঠে, ভালোবেসে নিজের ইচ্ছে কাজ করা আর মনের ভেতর ঘৃণা পুষে রেখে কাউকে বাধ্য করে কাজ করানো কিন্তু এক জিনিস না মা। কিঞ্জার মিঠুকে কি তুমি কখনো এভাবে শাড়ির আঁচলে গুজে কাজ করতে দাও? তাহলে মেঘ ভাবির বেলায় বারবার কেন তোমার এমন রূপ বের হয়ে আসে বলো তো? ছেলের মুখে এমন কড়া প্রতিবাদ শুনে শিলু বেগমের পিত্তি জ্বলে যায়। চোখ মুখ খিচিয়ে ঝাঁঝালো গলায় বলে ওঠেন, ওই কাল নাগিনী রূপসী তোদের দুই ভাই বোনকে কি জাদুটোনা যে করেছে, দাঁড়াও, আজ ওই মেয়ের একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়ব। কথাটা শেষ করেই শিউলি বেগম রাগে গটগট করে নিজের ঘরের দিকে হনহন করে হেঁটে চলে যান। আর রান্নাঘরের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে বাকি সবাই। দর্পণের সামনে দাঁড়িয়ে একই সাথে সেজেগুজে তৈরি হচ্ছে মেঘ আর মিথিলা। মেঘের পরনের চমৎকার একখানা পেস্টেল ব্লু রঙের রেডি টু ওয়ার শাড়ি। শাড়ির হালকা ও স্নিগ্ধ রঙে ওকে আজ বড্ড বেশি রূপসী ও মানানসই লাগছে। ঠোঁট দুটোকে রাঙিয়ে নিয়েছে মন কাড়া ডাস্টি মেফ লিপস্টিক দিয়ে। ঘন চুলগুলোর একদম নিচের দিকের অংশ কিছুটা হালকা কাল করে উন্মুক্ত ছেড়ে রেখেছে সে। দুই হাতে জ্বলজ্বল করছে ডায়মন্ড কাটের একজোড়া অভিজাতপূর্ণ চুড়ি। আর কপালে মানিয়ে বসেছে সিম্পল স্টোনের ছোট্ট একটা টিপ। ওর ঠিক পাশে দাঁড়িয়ে পাল্লা দিয়ে রেডি হচ্ছে মিথিলা। ওর পরনে একই ঢঙের রেডি টু ওয়ার শাড়ি, তবে সেটির রং অভিজাত ক্রিমা। নিজের অষ্টদয়কে সে রাঙিয়ে তুলেছে প্রাণবন্ত কোরাল পিস সেটের সাহায্যে। একদম মেঘের স্টাইল অনুকরণ করেই মিথিলা নিজেও চুল সেম কার্ল হেয়ার স্টাইল করেছে। হাতে চুড়ি আর কপালে ম্যাচিং টিপও পরেছে হুবহু এক। সাজগোজ শেষে গায়ে চটজলদি মেলি ভ্যানিলা ফ্লেভারের হোয়াইটটা গার্ল পারফিউমের সুবাস মাখিয়ে ড্রেসিং রুম থেকে বের হয় দুজন। ওদিকে অন্য পাশের ঘরে নিজের মতো করে সাজতে ব্যস্ত কিঞ্জা। রুমের দরজা ঠেলে করিডোরে পা রাখতেই সোজা মুখোমুখি হয়ে যায় আদরের সাথে মেঘ আর মিথিলার এমন জমকালো ও নজরকাড়া রূপ দেখে দুজনে একেবারে চমকে গিয়ে মাথায় হাত দিয়ে দাঁতে জিভ কাটে। আদর ড্রামাটিক ভঙ্গিতে বলে ওঠে, আয় লা ভাবি সাব, আপনারা তো পুরাই আসমানের হুড়কড়ি লাগতাছে। আয় হাই, আজ অনুষ্ঠান প্রাঙ্গণে আপনার উপরে কয়টা পোলা যে নতুন কইরা ক্রাশ খাইব কে জানে। আহা, মেঘ নিজের শাড়ির আঁচলের কোনা আঙ্গুলে পেঁচিয়ে একটু দুষ্টুমি করে শুধায়, কেন দেওরা সাহেব, তা আপনারা কি ক্রাশ খাইছেন নি? হ্যাঁ, সি সি ভাবি সাব, এসব কিতা কন? আপনি জাদ্রেল জামাই মেজর সাপ, জানতে পারলে তো পিডাইয়া সোজা অর্জুন গাছের ঝুলাইয়া রাখবো। আমাদের থেকে মাফ করেন। কথাটা বলে আদর দুই কানে আড়াআড়ি করে হাত রেখে তওবা করার ভঙ্গি করে। ওদের এমন কাণ্ড দেখে মেঘ আর মিথিলা একসাথে খিলখিল করে হেসে গড়িয়ে পড়ে। করিডোরের বেশ খানিকটা দূরে থেকে নিজের মনের প্রেয়সী মিথিলার সেই প্রাণখোলা অপূর্ব হাসি দেখে বুক পকেটে হাত দিয়ে বুকটা চেপে ধরে নোমান। এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে স্বগতোক্তি করে, এই মেয়ের হাসি ধারেই তো আমি শেষ। কবে জানি এই মেয়ে আমায় না মাইরাই ফেলে। উফ, আমার বিয়েটা যে কেন দেয় না আব্বা আম্মা। মধুলগ্নের শুভ সূচনা। কারদার বাড়ির মাঠে একে একে জ্বলে উঠেছে হাজারো রকমারি বাতি ও আলো। ঝলমলে আলোর বন্যায় রঙিন হয়ে ওঠা স্টেজ জুড়ে এখন নানা বয়সের রমণীদের আনাগোনা ও
কলকাকলি। স্টেজের মাঝখানে একখানা রকিং চেয়ারে বসে আছে কিঞ্জা, যার দুই নরম হাতে সুনিপুণ ভঙ্গিতে পরানো হচ্ছে মেহেদির গাঢ় আলপনা। আপু, মেহেদির উপর কি দিয়ে নাম লিখবো বলুন তো? মেহেদি আর্টিস্টের মিহি কথায় কিঞ্জা মায়াবী চোখ দুটো মেলে নিজের হাতের প্রাণে তাকায়। মেয়েটি হাতের তালুতে ইতিমধ্যেই এক অপূর্ব বরকনের প্রতিচ্ছবি এঁকে তুলেছে। কিঞ্জা সেই হাতের দিকে তাকিয়ে পরম তৃপ্তির এক চিলতে হাসি হাসলো। তারপর মিষ্টি করে দুই চোখে মৃদু বলল, শুধু এ যোগ পি লিখুন। মেহেদি আর্টিস্ট মেয়েটি একটু অবাক হয়ে ফের জিজ্ঞেস করলো, আর একটু বড় করে কি ফুল নামটা লিখবে না? তালুর একপাশে একদম ছোট্ট করে প্রহর নামটা লিখে দিন। মেহেদি আর্টিস্ট তার মিষ্টি আবদার মোতাবেক অতি যত্ন নিয়ে বাকি কাজ সম্পূর্ণ করতে শুরু করে। ওদিকে স্টেজের অন্য কোণে সোফায় বসে বেশ আনন্দে মেতে মেহেদি পড়ছে মেঘ, মিথিলা আর মীরা। রাহাতদের আড্ডার সাথে জমে উঠেছে ত্রিশ। শিউলি বেগম ভাইয়ের অতি আদরের নাকি সুরের বেহায়া মেয়ে সুচিও এসেছে এই অনুষ্ঠানে। তবে সে সারাক্ষণ শিউলি বেগমের সাথে একদম চিপকে এক হয়ে গসিপে ব্যস্ত। কেমন আছো মামি? হঠাৎ পাশ থেকে অজানা এক পুরুষের গমগমে ও চেনা স্বরকে ডাক শুনে কৌতূহলী নিয়ে মাথা তুলে সামনে তাকায় মেঘ। দেখে সুপারসিডেড লম্বা শ্যামবনের এক সুদর্শন যুবক চমৎকার একখানা হাসি দিয়ে মেখে চেয়ে আছে পিঙ্কি বেগমের দিকে। ছেলেটার চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি ও তৃপ্তির ছোঁয়া। পিঙ্কি বেগম এই অপ্রত্যাশিত আগন্তুককে দেখা মাত্রই যেন খুশিতে আটখানা হয়ে যান। অবিশ্বাস্য চোখে পলক ঝাপটে একরাশ বিস্ময় ও আনন্দ কণ্ঠে ঢেলে দিয়ে চিৎকার করে প্রশ্ন করে, প্রহর, তুই এসেছিস রে প্রহর? পিঙ্কি বেগমের চাপা চিৎকার শুনে স্টেজ ও মাঠের চারপাশের উপস্থিত সবাই কৌতূহল নিয়ে ওদিকে তাকায়। কিঞ্জার নজর মুহূর্তের মধ্যেই পড়ে সামনে থাকা গাঢ় সবুজ রঙের রাজকীয় পাঞ্জাবি পরিহিত প্রহরের ওপর। পাঞ্জাবির বুকের বাঁ পাশে সুনিপুণ সোনালি সুতার ঝকমকে কাজ করা। পিঙ্কি বেগমের এমন বিস্ময় ও অবিশ্বাস্য চোখের চাহনি দেখে মৃদু ও প্রশান্তির হাসি হাসে সেই শ্যামবর্ণ পুরুষ। পিঙ্কি বেগমের মাথায় আদরের হাত রেখে প্রহর ধীরে সুস্থে প্রশ্ন করে, একেবারে চমকে গেলে যে মামি? তুই সত্যি সত্যি এসেছিস প্রহর? এতদিন পর অবশেষে তোর এই বুড়ো মামের কথা মনে পড়লো তবে? প্রহর হালকাভাবে একচিলতে হাসে। ওদিকে প্রহরকে দেখে স্টেজ থেকে একে একে উৎসুক হয়ে নিচে নেমে আসে রাহাত, আদর আর মিথিলা। কেবল স্টেজে একা বসে রয় কিঞ্জা, যার দুই পাশে তখনও দাঁড়িয়ে মেঘ আর মীরা। কিঞ্জার অপলক মায়াবী চোখ জোড়া যেন স্থির হয়ে আটকে আছে প্রহরের সেই ব্যতিক্রমময় অবয়বের দিকে। কিঞ্জার চোখে সেই আনমনা মুগ্ধতা খেয়াল করে মেঘ বেশ কৌতূহলী নিয়ে সোজা প্রশ্ন করে, উনি কে কিঞ্জা আপু? প্রহরের দিক থেকে এক মুহূর্তের জন্যও চোখ না ফিরিয়ে কিঞ্জা ধীর কিন্তু গর্বিত গলায় উত্তর দেয়, আমার বড় ফুফাতো ভাই প্রহর ইবনাথ, রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল তোফাজ্জল হায়দারের বড় ছেলে আর ঢাকার ৬ ও ৭ নম্বর আসনের আসন্ন জাদরেল এমপি প্রার্থী। মেঘ এবার গোল গোল চোখে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে কিঞ্জার পানে। শিষ্যর যে এক প্রভাবশালী ফুফু এবং এমন দাপুটে ফুফাতো ভাই রয়েছে তা তো এতদিন ওর জানাই ছিল না। প্রহর ভাইয়া, তুই সত্যি এসেছিস? রাহাত আর আদর প্রায় একই সাথে চোখ কপালে তুলে অতি আশ্চর্যের সঙ্গে চিৎকার হাঁকায়। ওদের দুজনের মুখ বিস্ময়ে একবারে হা হয়ে গেছে। ওদের এই হা হয়ে থাকা রূপ দেখে প্রহর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে কৌতুকের স্বরে শুধায়, কি রে গুলমুলুর দল, তোরা কেমন আছিস বল? আমরা একদম বিন্দাস আছি ভাই। তুই যে অবশেষে আসলি, আজ চল চল সোজা স্টেজে গিয়ে কনেকে দেখবি চল। রাহাত আর আদর মহা উৎসাহে প্রহরের দুই হাত ধরে প্রায় টেনে নিয়ে গিয়ে দাঁড় করায় স্টেজে বসে থাকা কনে কিঞ্জার সামনে। হাত জোড়া মেহেদিতে সাজানো, লাজুক ও আনত মুখে চুপচাপ বসে আসে কনে। প্রহর তার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে চমৎকার এক মুচকি হাসি ফুটিয়ে অভিবাদন জানায়, শাদি মোবারক দুলহানিয়া, আপকে ভি প্রহর সাহেব। প্রহরের গাঢ় চোখ দুটোতে অপলক চোখ রেখে কিঞ্জা খুব কায়দা করে চটজলদি কথাটা ঘুরিয়ে উল্টো তার দিকেই ছুড়ে দেয়। কিঞ্জার এমন উপস্থিত বুদ্ধিসম্পন্ন জবাব শুনে প্রহর হালকা করে হেসে ফেলে, তার সাথে যেন হাসেও গভীর চোখ জোড়াও।
আর চমৎকারভাবে টোল করে ওঠে ডান গালে। চল এবার এখান থেকে। সরি ভাই, এখানে এখন সব লেডিজদের জমকালো ডান্স পারফরমেন্স শুরু হবে। প্রহর আর কথা বলার সুযোগ না দিয়ে রাহাত আর আদরকে সাথে নিয়ে স্টেজ থেকে কেটে পড়ে। আর ঠিক তখনই জমকালো মিউজিকের তালে তালে স্টেজের প্রদীপগুলোকে ধীরে ধীরে শুরু হয় মীরার একাকী ও চমৎকার এক একক নৃত্য। স্টেজে তখন চলেছে এক অপূর্ব চমৎকার দৃশ্যায়ন। দুই জোড়া তরুণ তরুণী মিথিলা ও আদর ও মেঘ ও রাহাত তাল মিলিয়ে যুগল নৃত্যে মেতে উঠেছে। সেখানে উপস্থিত সকলের চক্ষু ও মনের পরম প্রশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই চটপটে চারজন। বলিউড তারকা সালমান খান ও সুস্মিতা সেনের বিখ্যাত চুনারি চুনারি গানের উন্মাদ তালে অনবদ্য ও নান্দনিক নৃত্য পরিবেশন করে চলেছে তারা। স্টেজের কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা নোমান, ত্রিশ আর মীরা চিৎকার করে ক্রমাগত চেয়ার আপ করে চলছে ওদের। আমাদের মেঘ ভাবি কত সুন্দর ডান্স জানে, দেখেছিস? তোর থেকেও কত ভালো নাচ করতে পারে। মীরাকে ঠেস মেরে কথাটা বলে ওঠে ত্রিশ। ত্রিশের কথায় মীরার নাকের পাট রাগের সাথে সাথে ফুলে ওঠে। লোক সমাগম ভুলেই ধুম করে এক তীব্র কিল বসিয়ে দেয় ত্রিশের পিঠে। একদম চুপ কর তুই, পচা আলুর বস্তা। পিঠে আচমকা কিলের চোটে ব্যথায় কুঁকিয়ে ওঠে ত্রিশ। চোখ দুটো গরম ও পাল্টা হুমকি দিয়ে বলে, তুই নিজে আগে চুপ কর মোটা জলহস্তি কোথাকার। তবে এই দুই ভাই বোনের নিত্যদিনের ধাওয়া পাল্টা ধাওয়ার দিকে নোমানের বিন্দুমাত্র খেয়াল নেই। ওর পুরো মন মগজ আর আকুল চোখ আটকে বসেছে মিথিলার দিকে। নাচতে নাচতে মেয়েটা কেমন অবলীলায় গিয়ে আদরের কোলে উঠে গেল। দৃশ্যটা দেখে পলকের চোয়াল শক্ত হয়ে আসে নোমানের। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, শালা আদর, শিষ্যর আপন ছোট ভাই দেখে তুই আজকের মতো বেঁচে যাচ্ছিস। সঙ্গীতের অনুষ্ঠানে স্টেজে নৃত্য করে চলেছে শ্যামাঙ্গিনী। নৃত্যের তালে তালে দুলছে উন্মুক্ত কুন্তল। কাজল টানা হরিণী আঁখি এদিক ওদিক ঘুরছে। স্টেজ হতে বেশ কতক দূরে শ্যামাঙ্গিনী মেঘের আদল পানে এক দৃষ্টিতে চেয়ে আছে এক পুরুষ। দৃষ্টিতে ধাঁধা, অবিশ্বাস্য আর কিছু মেলানোর ব্যর্থ প্রয়াস। মিল অমিলের মধ্যিক্ষণে আগত আগন্তুকের মুখ হতে নির্গত এক অপরিচিত ও ঘিন্ন চিহ্ন নাম, মোসাম্মদ শারমিন সুলতানা। এত কোলাহল ও আনন্দের মাঝে শ্যামাঙ্গিনী মেঘের এই নজরকাড়া নাচের দিকে অপলক চেয়ে রয়েছে আরও আগনতি জোড়া কৌতূহলী আঁখি। কারদার বাড়ির এই অনুষ্ঠানে আজ নিমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন শহরের বহু গুণী ও প্রভাবশালী ব্যক্তিত্ব, যাদের মাঝে রাজকীয়ভাবে বসে আছেন স্বয়ং খাদ্যমন্ত্রী নিজামুদ্দিন এবং ওনার সুযোগ্য পুত্র তানভীর খান। খান গ্রুপ অফ কোম্পানির মালিক খালেক মৃধা ও তার পুরো পরিবার। পাশে অবশ্য বসে আছেন তার পুত্র শাহরিয়ার আদিত্য এবং নামকরা প্রত্যুষ এনজিওর কর্ণধার চঞ্চল সাদাফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কিনজার ঢাকা মেডিকেল কলেজের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দু, যাদেরও একজন হলেন স্বনামধন্য ডক্টর ফায়াজ তানজিম, যিনি একাধারে একজন সফল চিকিৎসক এবং কিনজাদের ক্লাসের জনপ্রিয় লেকচারার। সূচি হিংসাত্মক চোখে স্টেজে নাচতে থাকা মেঘের দিকে চেয়ে থাকে। বিষাক্ত চাউনি আর সহ্য করতে না পেরে নিজের পাশে বসে থাকা শিউলি বেগমকে একদম কানে কানে ফিস ফিস করে বলে, এই ওই হাবা মেয়েটাকে বাড়ি থেকে কবে তাড়াবে বলো তো? আহা, তাড়াবো বললেই তো আর তাড়ানো যায় না। সময় দিয়ে সূচি আরও অস্থির হয়ে ওঠে। পায়ের ওপর পা ঝুলিয়ে চরম অধৈর্য নিয়ে আবার বলে, আর কতদিন অপেক্ষা করবো ফুপি? কবে আমার ওই শিষ্যর বউ করে ঘরে তুলবে বলো না? শিউলি বেগম স্নেহের ছলে সূচির মাথায় আলতো করে হাত বুলিয়ে কুটিল হেসে বলেন, খুব শীঘ্রই এ অনাত্মীয় মেয়েটাকে লাথি মেরে তাড়িয়ে তোকে আমি আমার শিষ্যর একমাত্র বউ বানাবো, দেখে নিস তুই। ওদের এই বিষাক্ত কুটনামি আর ষড়যন্ত্রের মাঝেই শেষ হয় স্টেজে চলতে থাকা জমকালো নৃত্য। আর শেষ মিউজিকের সাথে সাথেই পুরো স্টেজ এক নিমেষে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এ কি হলো আবার? স্টেজের সব বাতি আলো কোথায় গেল হঠাৎ? উপস্থিত অতিথিদের ভিড় থেকে সকলের অবাক হয়ে হৈ হৈ করে ওঠে। কিন্তু সবাইকে চরম অবাক করে দিয়ে ঠিক সেই নিস্তব্ধ অন্ধকার স্টেজে হঠাৎ
বেজে ওঠে একখানা স্প্যানিশ গিটারের ঝংকার তোলা মিষ্টি সুর। ধীরে ধীরে ধোঁয়াটে আভে আফসা আলতো ফুটে ওঠে পুরো স্টেজ। গিটারের তারে নিপুণ আঙ্গুল চালিয়ে ভেসে আসে এক গভীর ও অদ্ভুত সুরেলা মায়াবী কণ্ঠ। এমনও নিদানের দিনে বিনীত প্রার্থনা গো, লক্ষ কোটি ভুল আর ত্রুটি করিও মার্জনা গো, শোনাইব তোমারে আজ করেছি বাসনা গো, ঐরাবতের হৃদয় হতে ক্ষুদ্র এই রচনা আমি কি করিব, কোথায় যাব কোন সাধনে পাব গো, আর একটিবার তোমারই দর্শন, আর একটিবার তোমারই দর্শন, কোন বাঁধনে বাঁধি আমি কেমনে তোমায় রাখি গো, তুমি ছাড়া হৃদয় অচেতন, তুমি ছাড়া হৃদয় অচেতন, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া হৃদয় তুমি ছাড়া হৃদয় অচেতন। এই অস্পষ্ট মানবমূর্তির অলৌকিক ও পুরুষালী ব্যাকুল কণ্ঠের গানে পুরো প্রাঙ্গণের সব মানুষ এক মুহূর্ত একদম বিমোহিত হয়ে যায়। সবার মনের ভেতর কেবল একটাই ভাবনা, কে গাইছে এই গান, কার গানের গলা এত সুন্দর, এত মায়াবী আর জীবন দিয়ে গাওয়া প্রাণবন্ত। যখন আমন্ত্রিত অতিথি আর পরিবারের সবাই হা হয়ে কেবল গান শুনছে, ঠিক তখনই একমাত্র নোমান আর প্রহর এক পলকেই চিনে ফেলে এই গম্ভীর গলার আসল মালিককে। আবছায় আলোর মানবদেহের অবয়বটা সম্পূর্ণ স্পষ্ট হওয়ার আগেই অন্ধকার স্টেজ রিংয়ে হুট করে এক ব্যাকুল রূপসী গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার সেই চওড়া সুঠাম বুকের মাঝে। চারপাশ থমকে যায়, অন্ধকার করে হালকা ফোঁপানির শব্দও শোনা যায়। তারপরও সেই মেয়ের কাঁপা কাঁপা ভাঙা গলায় ভেসে আসে এক আর্তনাদ। মেজর সাহেব শীর্ষ এক হাতে গিটারটা সরিয়ে অন্য হাতে দিয়ে শক্ত করে নিজের বুকের মাঝে খামচে ধরে মেঘকে। মেয়েটার উন্মুক্ত কেশে গাঁথা থোকা থোকা গোলাপ আর সুবাসিত চুলের ভাঁজে নিজের ওষ্ঠ ডুবিয়ে দিয়ে গম্ভীর অনুরাগে চুম্বন এঁকে দেয়। পরম আশ্রয়ে নিজেকে উজাড় করে দিয়ে আগলে নেয় মেঘের কাঁপতে থাকা তনুমন। মাই ব্ল্যাক ব্যাট, মাই ফ্লাওয়ার, শীর্ষ চেনা ও আকুল সুবাসটুকু ব্যাকুল হয়ে গ্রহণ করে নেয় মেঘ। ঠিক তখনই হঠাৎ কোনো আরগাম বার্তা ছাড়াই দপ করে জ্বলে ওঠে স্টেজের সবকটি জমকালো লাইট। এক মুহূর্তে সেখানে উপস্থিত শত শত মানুষের চোখে ধরা পড়ে স্টেজ জুড়ে আলিঙ্গনরত এই কপোতি। বাহ্যিক পৃথিবীর সমস্ত কোলাহল ভুলে নিবিড়ভাবে নিজেদের ভালোবাসার মাঝে মত্ত হয়ে আছে তারা দুজন। তবে চারপাশ থেকে ভেসে আসা অজস্র অবাক আর বিস্ময় ভরা গলার আওয়াজে অবশেষে ওদের দুজনের মধুর ধ্যান ভঙ্গ হয়। ভাইয়া! উপস্থিত সবার ভিড়ে নিজের ছোট বোন কিঞ্জার হতবিম্বল ও আনন্দশ্রু ভরা আনয়নের পানে চেয়ে পরম তৃপ্তির এক চিলতে মিষ্টি হাসি হাসল শিষ্য। মেঘকে বুক থেকে আলতো করে সারিয়ে নিয়ে পরম মায়ায় কিঞ্জার দিকে তাকায়। ধবধবে সাদা লেহেঙ্গার সাথে সবুজ রঙা দোপাট্টা চমৎকারভাবে শাড়ির মতো জড়িয়ে কোণে সেজেছে মেয়েটি। শিষ্যর মনে হলো ওর অবাধ্য ছোট বোনটা যেন সত্যি সত্যি আজ বড্ড বড় হয়ে গেল। তুমি যে আজ হুট করে এভাবে চলে আসবে, আমাকে একবারও আগে বলনি তো। শিষ্যর বাড়িয়ে দেওয়া দুহাত আরও শক্তমুঠ সুঠাম বুকের মাঝে ডানা ভাঙা পাখির মতো ছুটে এসে আছড়ে পড়ে কিঞ্জা। অবাধ্য বিড়াল ছানার মতো আপন ভাইয়ের বুকের উষ্ণতায় মুখ লুকিয়ে ধরে রাখে পরম শান্তিতে ওম নেয়। কান্নায় ভিজে আসা গলায় ভাইকে শুধায় সে, আমার নিজের কলিজার টুকরো ছোট বোনটার বিয়ে আর এই বড় ভাই হয়ে আমি আসবো না? তা কখনো হতে পারে বল? কথাটা শুনেই শিষ্যর চওড়া বুকে ধুম করে একখানা আলতো কিল বসিয়ে দেয় কিঞ্জা। বানানো রাগ এবং তীব্র অভিমান দেখিয়ে বলে, তবে আসার কথাটা আগে থেকে আমাকে বলিসনি কেন? মিশে মিশে ফোন ধরে না আসারও এত ভান করলি কেন তুই? আগে থেকে যদি বলে দিতাম তবে কি আর তোর মুখশ্রীতে ভেসে ওঠা এই অপরূপ বিস্ময়ের দেখা পেতাম? কথাটা শেষ হতে না হতেই রাহাত, আদর আর তৃষ্ণা একসাথে বাঁধ ভাঙা উন্মাদের মতো ওদের দুজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। একজোট হয়ে আনন্দে চিৎকার করে বলতে থাকে, আমরা সবাই তোকে কী পরিমাণ মিস করছিলাম রে ভাই। তুই পাশে না থাকলে কারদার বাড়ির এই হুটোপুটি পুরো ফাঁকা আর অর্থহীন লাগছিল। এক ঝাঁক স্নেহের ছোট ভাই বোনের ভালোবাসার নিচে যেন পুরোপুরি চাপা পড়ে যায় জাদ্রেল মেজর শিষ্য কারদার।
দর্শক সারিতে বসে থাকা আমন্ত্রিত অতিথি আর আত্মীয় স্বজনের সবাই গভীর মুগ্ধতা নিয়ে ভাই বোনের এই খাঁটি ও মধুর মিলন দৃশ্য উপভোগ করতে থাকে। মাশাল্লাহ, উপস্থিত সবার মুখ থেকে আপনা আপনি যেন বেরিয়ে আসে এই একটিমাত্র পবিত্র বাক্য। ওদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে মেঘ, নোমান আর প্রহর একমনে এই অপরূপ দৃশ্য দেখে পরম আনন্দ লাভ করে। সবার আলিঙ্গন ও খুনসুটি শেষে শিষ্য ধীর পায়ে প্রহরের দিকে এগিয়ে যায়, মুখে হালকা দুষ্টমি মেশানো হাসি ফুটিয়ে কুশল পুছায়। রিটায়ার্ড ক্যাপ্টেন প্রহর ইবনাথ, তা কেমন আছেন প্রহর সাহেব? প্রহর কৃত্রিম স্তব্ধ, ক্ষুব্ধ ও গম্ভীর চোখে শিষ্যর দিকে তাকায়, খানিকটা বাঁকা আর তেরা সুরে উত্তর দেয়, তোর মতো এমন একখানা বেপরা ও পাগল বন্ধু যার কপালে জোটে, তার আর কেমন থাকা দরকার বল? আরে শালা! গালিটা মুখ থেকে বের হওয়ার মাঝপথেই শীর্ষ নজর গিয়ে পড়ে নোমানের ওপর। সে হাতের মিষ্টি ইশারায় নোমানকে কাছে ডেকে আনে। প্রহরকে উদ্দেশ্য করে বেশ গর্বের সাথে পরিচয় করিয়ে দেয়, ও নোমান, আমার একমাত্র শ্যালক, আর তোর মতোই আরেকখান আস্ত লাফাঙ্গা বন্ধু। প্রহর হালকা হেসে এবার এক নজর চারপাশ তাকিয়ে শিষ্যকে শুধায়, তা তো বুঝলাম, কিন্তু তোর আসল বউ কোনটা রে শিষ্য? প্রিয়া? শিষ্যর সেই মায়াবী গম্ভীর ডাক কানে পৌঁছানো মাত্রই লাজুক পায়ে গুটি গুটি হেঁটে প্রদীপের আলোর নিচে এগিয়ে আসে মেঘ। শিষ্যর পাশাপাশি এসে একদম ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালে সেখানে উপস্থিত শত শত অতিথির সামনে গম্ভীর কিন্তু স্পষ্ট ও গর্বিত উচ্চস্বরে শিষ্য বলে ওঠে, মিট মাই ওয়াইফ, মিসেস মেঘালয়া কার্দার, মাই হার্টবিট অ্যান্ড মাই পার্সোনাল ব্ল্যাক ব্যাট ফ্লাওয়ার। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।